আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে এলডিএম 86 এর ডিজিটাল মার্কেটিং কোর্সের 13তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো আজকের ক্লাস শুরু করার আগে আমরা কিন্তু আগে থেকেই জানি আমাদের নেক্সট ক্লাসে, মানে 13 এপ্রিল, আমাদের মিড টার্ম এক্সাম হবে। তো এক্সাম নিয়ে গত ক্লাসে আমি অলরেডি অনেক কথা বলেছি, আজকে কি আবার কথা বলার দরকার আছে? আমরা কিন্তু জানি 13 এপ্রিল ঠিক 7টার দিকে আমাদের এই ফেসবুক গ্রুপে, ঠিক 7টার দিকে আমাদের পোস্ট আমি দিয়ে দিব, যেখানে লিঙ্কে ক্লিক করে আমরা পরীক্ষাটি দিতে পারবো। তো পরীক্ষা নিয়ে আমাদের কি কথা বলার দরকার আছে আমাকে একটু সবাই বলেন। যদি আমাদের রোল নাম্বার বা স্টুডেন্ট আইডি ভুলে যাই, তাহলে আমরা অফিসে যোগাযোগ করে নিয়ে নিব। সবাই বলছে যে না স্যার, আমাদের আর রিমাইন্ডার দেওয়ার দরকার নেই। তাহলে আমরা এখন ডাইরেক্ট ক্লাসে চলে যাই। ঠিক আছে, তাহলে আমরা ডাইরেক্ট ক্লাসে চলে যাই। আমি এই জন্য লিখেও দিয়েছি, এই জিনিসটাই আমি আবার আজকে ক্লাসের নিচেও লিখে দিই। তো যাদের রোল নাম্বার ভুলে গিয়েছেন, আমাকে কিন্তু অবশ্যই পরীক্ষার টাইমে আমি কি লিখেছি, অফিস টাইম কিন্তু 10টা থেকে 5টা। সবার কাছেই কিন্তু অফিসের নাম্বার আছে, অফিসের নাম্বারে কল দিয়ে জেনে নিবেন। ঠিক আছে, আমার কাছে কিন্তু আপনাদের রোল নাম্বার নেই, অনলি অফিসে আছে। অফিসে গিয়ে জেনে নেবেন। তাও যদি খুব সমস্যা হয়, অবশ্যই 5টার আগে আপনি কল দিয়ে, অফিসে কল দিয়ে আর কি জেনে নেবেন। ঠিক আছে, আমাকে কিন্তু 7টার দিকে কল দিয়ে আমার কাছে কোনোভাবেই রোল নাম্বার পাবেন না। ওকে, তাহলে আমরা ক্লাসটি শুরু করি। আজকের ক্লাস হলো আমাদের কিওয়ার্ড রিসার্চ ক্লাস। তো আমি আগে, এখন কথা হলো, আমরা খুব ভালো মতো জানি যে এসইওটা কি। গত ক্লাসে আমরা যারা পড়েছি এসইওটা কি আমরা জানি। এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবং এসইওটা করার জন্য আমি গত ক্লাসেও কিছুটা আপনাদের বলেছিলাম এসইওর জন্য কি কি লাগবে। আপনাদের দরকার হলো কিওয়ার্ড, এর সাথে কি লাগবে আপনাদের ব্যাকলিঙ্ক। কিছুটা আমি বলেছিলাম, তাই না? কি কি লাগবে, কিওয়ার্ড এবং ব্যাকলিঙ্ক। এই দুটো দিয়েই কিন্তু আপনাদের বেশিরভাগই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গুলো হয়ে যায়। কিন্তু শুধুমাত্র এই দুটো দিয়ে কি হয়ে যায়? আরো কিছু কিন্তু ম্যাটার করে। সম্পূর্ণ ম্যাটার করে না, তারপর কিন্তু কিছু ম্যাটার করে। যেরকম আপনি ধরেন একটা ছেলে বা মেয়ে আপনি দেখতে গিয়েছেন, মনে করেন বিয়ের জন্যই দেখতে গিয়েছেন। তখন আপনি কি চিন্তা করবেন? ছেলেটা, আপনি একটা মেয়ে যদি হন, ছেলে দেখতে যাওয়ার সময় আপনি কি মনে করেন যে ছেলেটা কেমন, কি জব করে? ঠিক আছে, কি জব করে জাস্ট এইটুক দেখে কিন্তু মা বাবা ঠিক করে না। তারপরে কি জিজ্ঞেস করে যে ছেলেটা আম, কোনো খারাপ অভ্যাস আছে নাকি, আর হ্যান ত্যান আরো কিন্তু জিজ্ঞেস করে। এটা মেইন। তারপরে আরো কিন্তু ক্যারেক্টারিস্টিক ম্যাটার করে। ঠিক একই রকম মেয়েদের জন্য কিন্তু সেম, যে মেয়েটা দেখতে সুন্দর আছে নাকি, এইটা কিন্তু মেইন। কিন্তু তারপরেও আবার কিছু ক্যারেক্টারিস্টিকও কিন্তু ম্যাটার করে, তাই না? তার মানে শুধুমাত্র কিওয়ার্ড এবং ব্যাকলিঙ্ক এগুলো কিন্তু ম্যাটার, মেইন না। এর পিছেও কিন্তু আরো কিছু জিনিস ছোটখাটো ম্যাটার না করলেও করে। আমি কি বুঝাতে পেরেছি, নাকি আমরা বিষয়টি বুঝতে পারিনি? যদিও ম্যাটার করে না, তারপরেও ম্যাটার করে। তাহলে বিষয়গুলো কি একটু আমরা জানি। বিষয়গুলো হলো যেমন টিএ, ডিএ, পিএ, টিএফ, সিএফ, বিআর, ইউআর, পিবিএন, এসইআরপি এবং ব্যাকলিঙ্ক। তো আমরা এগুলো কি কখনো শুনেছি? নাম শুনেছি, শুধুমাত্র ব্যাকলিংকটা আমি কিন্তু ক্লাসে আর কি বলেছি। আর এসইআরপি আমরা কিন্তু গত ক্লাসে কিছুটা আর কি নাম শুনেছি। তো বলেন তো, এগুলো কি আমরা নাম কখনো জেনেছি? তো এখন কথা হলো, আমি কি বললাম, এগুলো হলো পার্শিয়াল বৈশিষ্ট্য, তাই না? আমি কি বলেছি, এগুলো আপনাকে
কখনো ডাইরেক্টলি র্যাঙ্ক আপ করতে হেল্প করবে না, কিন্তু পার্শিয়াল ভাবে ইন শ্যাডো আপনাকে হেল্প করবে। ওকে, তো কিভাবে হেল্প করবে আমরা আগে দেখি। ধরেন আমরা এটা এখান থেকে বের হয়ে আসি, বের হয়ে এসে আমরা একটু মার্কেট প্লেসে যাই। এসিও করার জন্য কোন মার্কেট প্লেস আছে আমরা কি জানি? আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি লিখি যে এসিও ক্লার্ক, এসিও ক্লার্কের নাম শুনেছি আমরা। যেরকম ফাইবার হলো সবকিছুর মার্কেট প্লেস, সেরকম এসিও ক্লার্ক হলো এসিও টাইপসের কাজের জন্য মার্কেট প্লেস। তো আমরা এখানে ক্লিক করি। তো আমরা এখানে কিন্তু অনেক টাইপের কাজ কিন্তু দেখতে পাচ্ছি। এগুলো কি সব এক টাইপের কাজ? দেখেন, সবই কিন্তু আপনার এসিও টাইপের কাজ, তাই না? যেরকম আমাদের ফাইবার মাল্টি টাইপের কাজ, এগুলো সব কি এসিও টাইপের কাজ। তো আমরা যেমন একটা দেখি যে এটা দেখতে পারি, এটা দেখতে পারি, এটা থেকে শুরু করি। তো এখানে দেখেন, মেক 500, 500টা ডিএ, 50 ডি এর 500টার কিছু একটা বের করতে, হোম পেজ বানাতে বলেছে। এজড পিবিএন, ব্যাকলিংস, ইমপ্রুভ সাইটস, মেট্রিক্স, র্যাঙ্কিং ফর $80। ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পারলাম এরকম বলেছে যে ডিএ একটা কিছু আছে, এবং সে বলেছে যে 500টা ওয়েবসাইট বানাতে বলেছে। পিবিএন কিছু কিছু একটা আছে, একটা টার্ম আছে, এবং এই যে 500টা পিবিএন বানাবে, এটার কি হবে? ডিএ, ডিএ হবে কত? 50, 50+। আমি যে কথাটি বললাম, আমরা কি কিছুটা বুঝতে পেরেছি? আমরা টার্মগুলো আমি বুঝাবো, তার আগে বলেন। 500টা পিবিএন ব্যাকলিঙ্ক হবে, এটার ডিএ কত হবে? 50+ হবে, এটা সে দিবে, তাই না? আমরা কিন্তু এটা পরে এটা বুঝলাম। তারপরে এখানে কি দেখলাম? এই এই গিগের মধ্যে 300টা পার্মানেন্ট পিবিএন ব্যাকলিঙ্ক হবে, যেটার ডিএ কত হবে? 300 থেকে 70 থেকে 50+-এর মতো হবে। ঠিক আছে? ডু ফলো আমরা পরবর্তীতে শেষের দিকে ক্লাসের দিকে আমরা বোঝার চেষ্টা করব ডু ফলোটা কি। তো এগুলো ডোমেইনস গুলো, ইন্ডেক্স ডোমেইন গুলো কত করবে? $49 দিবে। তো আমি যদি জাস্ট আপনাদের পিবিএন এর অর্থটা আমি বলি, আর ডি এর অর্থটা যদি আমি জাস্ট শিখিয়ে দিই, তাহলে কি আপনাদের হবে নাকি হবে না বলেন? আপনাদের মনে করেন, আপনাকে কিন্তু কখনো জিজ্ঞেস করবে না যে স্যার, ক্লায়েন্ট আপনাকে বলবে না যে ডিএ মিনিং কি, আপনি আমাকে বলেন, আর পিবিএন মিনিং কি আমাকে বলেন, তাই না? আপনাকে কিন্তু অবশ্যই আপনাকে এগুলো কিন্তু আমাদের কোনোদিন কাজে লাগবে না, ঠিক না? কিন্তু আপনার কিন্তু কাজে লাগবে এটার সংজ্ঞা, এটা কি করে ভিতরে। তো আমরা কি এটা সংজ্ঞা জানতে চাই, নাকি জাস্ট আমরা এটা, যেমন মনে করেন আমি যদি গুগলে সার্চ দেই যে গুগলে হোয়াট ইজ ডিএ, ডিএ ইন এসিও, এভাবে করেও আমরা পড়তে পারি। আপনারা কিভাবে বেশি ইন্টারেস্টিং ফিল করবেন বলেন? আপনারা কি ভিতরে ভিতরে এটা যে আসলে কি করে এটা জানতে চান, যে আসলে এই জিনিসটা কি? নাকি আপনাদের ইচ্ছা আছে যে আসলে পিবিএনটা কি, ডিএটা কি, যাতে আমরা ভবিষ্যতে নিজেরা ইউটিউবে ঢেকে খুঁজে হলেও কিছুটা শিখতে পারি? আপনাদের কি ইচ্ছা বলেন?
তো ফেরদৌস ভাইয়া বলছেন ডিটেলস পড়তে চাই। বাকিরা কি বলেন? আর প্রদীপ ভাইয়া বলেছেন স্যার ডিটেলস পড়ান। বাকিরা? আমরা যদি বিএ থেকে শুরু করে, এই যে আমাদের রিমি আপু বলছে ডিটেলস, শামীম ভাইয়া বলছেন ডিটেলস, তো আমাদের শুধুমাত্র ডি এর মানে কি, পিবিএন এর মানে কি, এটার ফুল ফর্ম পড়লেই আমাদের হবে না। আমাদের এটা জানতে হয় যে এর এটা দিয়ে আসলে কি করে, তাই না? এর জন্যই আমি এই ক্লাসটি দুটো দুটো করে নিয়েছি। নর্মালি কিন্তু আপনাদের কিওয়ার্ড রিসার্চ এবং গত ক্লাসটির দুটো একসাথে হয়, আমি এটি দুই ক্লাসে আর কি ভেঙেছি জাস্ট আপনাদের যাতে বুঝাতে পারি। না হলে জাস্ট এটা ফুল মিনিং করেই আমি দিয়ে দিতে পারতাম। তো আমরা তাহলে একটু বুঝি এটার মানেটা কি। তো টিএ মানে কি হয়? টিএ মানে হলো টপিক অথরিটি। ডিএ মানে কি? ডিএ মানে হলো ডোমেন অথরিটি, একটু আগে আমি আপনার দেখালাম। পিএ মানে কি? পিএ মানে হলো পেজ অথরিটি। টিএফ মানে কি? টিএফ মানে হলো ট্রাস্ট ফ্লো। সিএফ মানে কি? সিএফ মানে হলো সাইটেশন ফ্লো। ডিআর মানে কি? ডিআর মানে হলো ডোমেন রেটিং। ইউআর মানে কি? ইউআর মানে হলো ইউআরএল রেটিং। পিবিএন মানে কি, যেটা একটু আগে আমরা দেখছিলাম, প্রাইভেট ব্লক নেটওয়ার্ক। আর এসসিআরপি মানে কি, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আর ব্যাকলিংক মানে আমরা এতদিন ধরে শিখছি এ লিঙ্ক অন অ্যানাদার ওয়েবসাইট দ্যাট ডাইরেক্টস পিপল টু ইয়োর ওয়েবসাইট। তো আপনারা যদি চান একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, আমাদের ভিডিও তো হচ্ছেই, তো আপনারা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন, বা যখন আপনারা আবার একবার দেখবেন ভিডিওটি সেভাবেও আপনারা তখন দিয়ে রাখতে পারেন। আর যদি আপনাদের ইচ্ছা হয় যে আপনারা পরে টিএ দিয়ে আলাদা আলাদা করে লিখে নিবেন, সেটাও কিন্তু পারবেন। ওকে, আপনাদের হয়ে গেছে? জুমটা কমান, আমি বুঝিনি। সবার তাহলে কমপ্লিট? তাহলে সবার কমপ্লিট, তাই তো? সবুজ ভাইয়া কমপ্লিট? ওকে, তাহলে আমরা পরের পেজে যাই। প্রথমটা হলো টপিক অথরিটি। তাহলে টপিক অথরিটি কি? নাম দেখেই বুঝতে পেরেছি যে টপিক অথরিটি কি হতে পারে। যে টপিক নিয়ে ভালো জানে সেই হলো টপিক অথরিটিতে মার্কস বেশি পাবে। টপিকস অথরিটি এমন একটি মেট্রিক যা ওয়েবসাইটের নির্দিষ্ট বিষয়ে কতটা দক্ষ বা বিশেষজ্ঞ তা নির্ধারণ করে। এটি সাধারণত একটি ওয়েবসাইট এর কন্টেন্টের গুণগত মান বা সেই বিষয়ের উপর গভীরতা এবং সেই বিষয়ের বিশেষজ্ঞতা এবং উপস্থাপনার উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়, এবং সেসব ওয়েবসাইটের টপিক অথরিটি বেশি হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যার সেই বিষয়ের গভীর যে কোনো বিষয়ের উপরে একটি ওয়েবসাইট থাকে, যদি সেই বিষয়ের উপরে সে বেশি জানে, তার টপিক অথরিটির বেশি হয়। ওকে, যাতে টপিক অথরিটি বেশি থাকলে তাহলে তাকে গুগল বুঝে যে সে এই সম্পর্কে বা এই টপিক সম্পর্কে বেশি জানে, তাহলে তাকে সার্চ ইঞ্জিনে উপরের দিকে আনতে পারে। তো আমরা একটু উদাহরণ দিয়ে দিই আপনাকে। টপিক অথরিটি ভাবুন একজন টিচারের কোনো স্পেসিফিক সাবজেক্টের উপরে গভীর নলেজ রয়েছে তার মতো। যেমন ধরেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে একটি ধানে কত সার দেওয়া লাগে, আমি কিন্তু এ সম্পর্কে কিছুই জানি না। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে কোন পিসিতে কোন গ্রাফিক্স কার্ড লাগানো লাগবে, সেটা কিন্তু আমি আপনাকে বলতে পারবো। কেন? কারণ আমার কিন্তু এই টাইপের বিষয়ে আমার যা ধারণা আছে। ওকে, তো যদি কোনো ওয়েবসাইটে এই টপিকের উপরে শুধুমাত্র একটি বিষয়ের উপরে টপিকের উপরে ডিটেলড
এবং কোয়ালিটি কন্টেন্ট তৈরি করে, সেই সাবজেক্টের উপরে ট্রাস্টেড হিসেবে প্রতিষ্ঠা করে, তাহলে কেউ যদি গুগলে সার্চ দেয়, গুগল সেই বিষয়টি সার্চের উপরে রাখার চেষ্টা করে। তাহলে আমরা টপিক অথরিটি ক্লিয়ার? আমরা কিন্তু ক্লিয়ার। তারপর হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো আমরা কি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ কি সবসময় দেখি? আমরা যখন গুগলে আমরা সার্চ দিই, আমরা কিন্তু অলওয়েজ গুগলে প্রথম পেজটা আমরা দেখি, তাই না? এখানে একটা পেজ দেখি না আমরা সবাই, 1 2 3 4 করে আমরা দেখেছি। ইয়েস নো বলেন। গুগলে সার্চ দিলে যে একটা পেজ দেখি না আমরা, তো এই পেজটার নাম হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আমরা ক্লিয়ার? তো এসইআরপি আমরা কি কি বুঝতে পেরেছি? এসইআরপি তাহলে কোনটা হতে পারে? আমরা ক্লিয়ার। এখন আমরা তাহলে এটার সংজ্ঞা তো আমরা বুঝেই গিয়েছি, তাও আমরা একটু দেখে আসি। এসইআরপি হলো সেই পেজের সার্চ ইঞ্জিন ব্যবহারকারীর প্রশ্নের উত্তর হিসাবে প্রদর্শন করে। এসইও এর মূল উদ্দেশ্য কি? একটি ওয়েবসাইটের ওয়েব পেজের এসইআরপির শীর্ষে নিয়ে আসা, কারণ এটি উচ্চ র্যাঙ্কের ফলগুলোকে সাধারণত বেশি ট্রাফিক নিয়ে আসতে চায়। ঠিক আছে? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ হলো সেই স্কুলের রেজাল্ট বোর্ডের মতো। সবাই কিন্তু শীর্ষে শীর্ষে থাকতে চায়, যাতে সবাই, সব ভালো স্টুডেন্ট টিচারদের চোখে চোখে থাকে। ওকে? তো এই জন্য এটাই হলো এসইআরপি। আমরা তাহলে ক্লিয়ার। তাহলে আমরা পরের পেজে যাই। ডিএ, ডোমেন অথরিটি। তো আমাদের জন্য ডোমেন অথরিটিটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। ওকে? ডোমেন অথরিটিটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কোনটা? ডোমেন অথরিটি। তো ডোমেন অথরিটিটা আমরা ভালো মতো বুঝবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মোজ দ্বারা প্রদত্তিত বা মোজ দিয়েছে একটি স্কোর। তো আপনাদের প্রশ্ন, স্যার মোজটা কি? মোজ হলো একটি ওয়েবসাইট। তাহলে কিরকম ওয়েবসাইট স্যার? মোজ দিয়ে যদি আপনি সার্চ দেন, তাহলে দেখতে পারবেন এইটি ওয়েবসাইট। এরা এসইও টুল সেট গুলো সেল করে। এদের কি কি কাজ করে? এরা কিওয়ার্ড সার্চ করে, এরা সাইট অডিট গুলো করে থাকে। অবশ্যই আপনি পেমেন্ট দিবেন। তারপরে আপনার ওয়েবসাইটের র্যাঙ্ক ট্র্যাকিং করে এবং লিঙ্ক অ্যানালাইসিসও করে। এবং যেটা আমি বললাম, এরা ডিএ, আপনার ওয়েবসাইটের ডিএ গুলো আর কি রিসার্চ করে দেয়, কিওয়ার্ডও এক্সপ্লোর করে এবং লিঙ্ক এক্সপ্লোরও করে দেয়। এবং আপনার ওয়েবসাইটের আপনি অবশ্যই পেমেন্ট করে দিলে সাইট ক্রলিংও করে দেয়। তো আমরা বুঝতে পেরেছি এটা কি। মস একটি কোম্পানি, এবং এরা কি করে? এরা সারা ওয়েবসাইটের জন্য একটি, সারা পৃথিবীর জন্য এই যে ডোমেন অথরিটি আছে সেই মার্কিংটা দেয়। আমরা বুঝতে পেরেছি। এটা দেখে এই সব ওয়েবসাইটের শক্তি একটি নির্বাচন করে দেয়। তো আমরা বুঝতে পেরেছি মস ডিএটা কে দেয়? এই মস দেয়। ওকে? যা 1 থেকে 100-র মধ্যে নির্ধারিত হয়। এটি পূর্বাভাস দেয় একটি ওয়েবসাইট সার্চ ইঞ্জিন পেজের কত নাম্বার স্থান দখল করতে পারে। তো এসইআরপি আমরা একটু আগে দেখেছি। তাহলে গুগলের ফার্স্ট পেজে কোন নাম্বার স্থান দখল করবে এটা কে বলে দেয়? এই ডিএ স্কোর দেখে আমরা একটি ধারণা করতে পারি। তো ডিএ কি করে? ডিএ স্কোর নির্ধারণ কিছু কিছু ফ্যাক্টরের উপর বিবেচনা করা হয়। কি কি ফ্যাক্টর হলো? একটি হলো লিঙ্কের ডোমেন, লিঙ্ক ডোমেনের সংখ্যা। ডোমেনের সংখ্যা কোনটা? ডোমেন কোনটা? যেমন মনে করেন .com। ঠিক আছে? এটা কি? ডোমেন। ঠিক আছে? এর সাথে একটি ওয়েবসাইটের সাথে অনেকগুলো ওয়েবসাইট কিন্তু ব্যাকলিঙ্ক হিসাবে যুক্ত থাকে, তাই না? তো এখানে যে ডোমেন আছে, কয়টা ডোমেন আছে সেটার সংখ্যা থাকে এবং কয়টি ব্যাকলিঙ্ক থাকে, এগুলো সব মিলিয়ে এই ডিএটি করা হয়। ওকে?
যদি না বুঝেন বলেন, স্যার বুঝতে পারি। এত কিছু আমাদের বোঝা যদিও দরকার নেই, তাও আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে? তো একটি ওয়েবসাইটের সাথে রুট ডোমেনের সংখ্যা এবং মোট লিঙ্কের সংখ্যা, এই দুটি মিক্স করে এই ডিএটি কে করে দেয়? এই মস যে আছে সে মার্কসটি দিয়ে দেয়। রুট ডিমেন মনে করেন যে মনে করেন আমরা দারাজ ডট, DARAZ, দারাজ.com, ঠিক আছে? এখন দারাজ.com-এ মনে করেন 50টা ব্যাকলিঙ্ক আছে, ঠিক আছে ফেরদৌস ভাইয়া? তো এই যে 50টা যে আছে, এও তো কোনো রকম ডট কম দিয়ে আছে, তাই না? বা .xyz দিয়ে আছে। তো এই যে XYZ যে আছে, বা এই যে ডট কম আছে, এই রুট ডোমেনের সংখ্যা কত? এইগুলো সে ক্যালকুলেট করে, ঠিক আছে? এবং ব্যাকলিঙ্কের সংখ্যা যে আছে এগুলো ক্যালকুলেট, এগুলো সব ক্যালকুলেট করে একটা ডিএস কোড দেয়। আমি কিছুটা বুঝতে পেরেছি? এখন যত, এজন্য কি বলেছি যে আমরা একটু আগে আমি একটা কি বলেছি, কিওয়ার্ড এবং ব্যাকলিঙ্ক, এটা হলো মেইন। ওকে, আপু বুঝতে পারছে না? তাহলে আমরা এদিকে দেখলাম ডিএস স্কোর আমরা বুঝতে পারলাম। তার মানে কি, ডিএটা যার ভালো, সে গুগলের ফার্স্ট পেজে যাওয়ার সম্ভাবনা বেশি পাবে। তো আমরা তাহলে এখানে বুঝতে পারলাম ডোমেন অথরিটি হলো ঠিক যেমন একটি ভালো স্কুল এর মতো যেখানে ভালো ছাত্ররা পড়ে। তাহলে একটা জিনিস চিন্তা করেন, যদি কারো ডিএ, একটি ওয়েবসাইটে ডিএ স্কোর ধরেন 70-এর উপরে আছে, তো সেই জায়গায় যদি আমি একটি পোস্ট করি বা একটি আর্টিকেল লিখি, তাহলে সেই কন্টেন্টটি আমার ফার্স্ট পেজে আসার সম্ভাবনা কি আছে নাকি নেই? সবার কি মনে হয়? অবশ্যই কিন্তু আজ থাকবে। দেখেন, আমি এখানে লিখেছি এই কথাটি বোঝানোর জন্য, ডোমেন অথরিটি হলো ঠিক যেমন একটি ভালো একটি স্কুল এর মতো যেখানে ভালো ছাত্ররা পড়ে। আমাদের কিন্তু একটা টেন্ডেন্সি আছে যে ভালো স্কুলে পড়লেই আমার ছেলে বা আমার মেয়ে ভালো ফলাফল করবে। ওকে, কারণ এর আগে যে স্টুডেন্ট ছিল সে ভালো ছিল। একইভাবে যদি কোনো ওয়েবসাইটে দিয়ে ভালো হয়, তাহলে সেই ওয়েবসাইটের কন্টেন্ট সার্চ রেজাল্টে ভালো জায়গায় আসার সম্ভাবনা বেশি। আমি কি বুঝাতে পেরেছি নাকি বুঝাতে পারিনি? ভালো ডিএ কোনো ওয়েবসাইটের, যেটি ভালো ডিএ আছে, সেখানে আপনি যদি কোনো কন্টেন্ট আর কি দেন, সেটি ওয়েবসাইটের ফার্স্ট পেজে আসার সম্ভাবনা বেশি। আমি বুঝাতে পেরেছি? ইয়েস বা নো বলবেন, আমি আবারও বুঝিয়ে দিব। না বুঝতে পারলে আমি আবারও বুঝিয়ে দিব। না কিছু বললে বুঝলাম বুঝতে পেরেছি, ওকে জি, তাহলে বুঝতে পারলাম, বুঝিয়ে পেরেছি। তারপর হলো পেজ অথরিটি। তো একটু আগে আমরা যদি ডিএ 100% বুঝে থাকি, ডিএটা কি ছিল? সম্পূর্ণ ওয়েবসাইট, তাই না? ফুল ওয়েবসাইট, ফুল ওয়েবসাইট। আর পিএটা হলো সিঙ্গেল পেজ। কি বললাম? সিঙ্গেল পেজ। এটা হলো এক কথায় শেষ। ওকে, ডিএটা কি ছিল? ফুল ওয়েবসাইটের। আর পিএটা কি? সিঙ্গেল পেজের। তাহলে আমরা একটু দেখি। মজ দ্বারা তৈরি একটি মেট্রিক যা ডোমেন অথরিটি এর মতোই, তবে এটি সম্পূর্ণ ডোমেনের পরিবর্তে একটি পেজের, একটি নির্দিষ্ট পেজের সার্চ র্যাঙ্ক, এসিআরপির কত নাম্বার পেজে আসবে বা উপরের দিকে যাবে, কত স্থান দখল করবে, সেটা আর কি সে নির্ধারণ করে। তো পি এর স্কোর 1 থেকে 100-র মধ্যে থাকে। তো উচ্চ র্যাঙ্কিং স্কোর হলে এটা 100-র মধ্যে যত উপরে থাকবে তত
গুগলের ফার্স্ট পেজে আসার সম্ভাবনা থাকে। তো একটু আগে যেটা বললাম সেটাই। তো একটু আগে ডিএ বলেছিলাম স্কুলের মতো, তাহলে পি এটা কি হবে? একটি ক্লাস, একটি স্কুলের একটি ক্লাসের মতো। তো পি এটা হলো স্কুলের নির্দিষ্ট একটি ছাত্র বা শ্রেণীর সুনামের মতো। যেমন কিছু কিছু ক্লাস ভালো ছাত্রদের জন্য পরিচিত হয়, তেমনি ওয়েব পেজও কিছু কিছু নিজের ওয়েবসাইটও কিছু কিছু নিজের ওয়েব পেজের জন্য পরিচিত হয়ে থাকে এবং সার্চ রেজাল্টের উপরের দিকে দেখানো হয়। তো আমরা পিএটাও ক্লিয়ার। ওকে, না ক্লিয়ার হলে বলবেন, আমি কিন্তু বুঝিয়ে দিব। তারপর হলো ট্রাস্ট ফ্লো, মানে টিএফ। ট্রাস্ট ফ্লো মানে কি বোঝা যাচ্ছে বলেন তো? নাম শুনে, নাম শুনে কি মনে হচ্ছে? মানে যে আমাকে ট্রাস্ট করবে বা যে ওয়েবসাইট আমাকে ট্রাস্ট আমাকে করাতে পারবে সেই হলো ট্রাস্ট ফ্লো। দেখেন কথার সাথে কাজে মিল আছে। ট্রাস্ট ফ্লো হলো একটি মেট্রিক যা মেজেস্টিক দ্বারা তৈরি। তাহলে মেজেস্টিক কি হবে? এটাও কিন্তু একটি ওয়েবসাইট বা একটি কোম্পানি। তাহলে আমরা একটু মেজেস্টিকটা দেখে আসি। দেখেন আমি মেজেস্টিকের ছবি নিয়ে এসেছি। এটি একটি ওয়েবসাইটের মতো দেখতে। এটা কি করে? এরা ব্যাংক লিঙ্ক অ্যানালাইসিস স্পেশালিস্ট। তো এরা কি কি কাজ করে? এরা ট্রাস্ট ফ্লো করে। আর একটু পরে আমরা যেটা দেখবো সাইটেশন ফ্লো, এটাও এরা ক্যালকুলেট করে। এরা ব্যাকলিঙ্ক হিস্টোরিগুলো ট্র্যাক করে। এরা লিঙ্ক কনটেক্সট করে। এরা ট্রপিক্যাল ট্রাস্ট ফ্লো, যেটা এখন কথা হলো যে ট্রপিক্যাল ট্রাস্ট ফ্লো মানে আমরা দেখি আর কি। ট্রপিক্যাল ট্রাস্ট ফ্লো যে আমি বললাম, ট্রপিক্যাল ট্রাস্ট ফ্লো মানে হলো ব্যাকলিঙ্ক কই থেকে আসে সেটা আর কি তারা দেখে আনতে পারে। মানে হলো যে এরা, আপনি কোন কোন জায়গা থেকে ব্যাকলিঙ্ক আসছে এরা রুট গুলো একবারে ধরে নিয়ে আসতে পারে। ঠিক আছে? এরা দেখেন ডেভেলপ ইওর ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজিস উইথ আওয়ার এসইও সার্ভিসেস। ওকে, ট্রাস্ট ফ্লো মানে ওরা হলো সম্পূর্ণ ব্যাকলিঙ্ক নিয়ে কাজ করে, যেটা আমি একটু আগেই বললাম। দেখেন এখানে লিখে রেখেছে ট্রাস্ট ফ্লো অ্যান্ড সাইটেশন ফ্লো কারা করে? এরা বের করে দেয়। আমরা এখানে দেখি যে এর সাইট ট্রাস্ট ফ্লোটা আসলে কি করে। লিঙ্কগুলোর এটি মেট্রিক যা এটি ওয়েবসাইটের লিঙ্কগুলোর কোয়ালিটি মাপার চেষ্টা করে। তো আপনার যে, আমি এক কথায় বলে রাখি, ব্যাকলিঙ্ক গুলো যে যুক্ত আছে, ঠিক আছে, ব্যাকলিঙ্ক গুলো ভালো নাকি খারাপ সেটা চেক করে। ভালো নাকি খারাপ এটা সে চেক করে। ওকে, দেখেন এখানে লিখে রেখেছি উচ্চ ট্রাস্ট মানে ওয়েবসাইটে যে ব্যাকলিঙ্ক গুলো আছে এগুলো ভালো ব্যাকলিঙ্ক এবং এগুলো বিশ্বস্তকর। আমি কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? ট্রাস্ট ফ্লো মানে যদি বেশি থাকে, মনে করেন এটাও কিন্তু 1 থেকে 100-র মধ্যে একটি ম্যাট্রিক। যদি দেখা যায় যে এ মার্কস বেশি, তার মানে বুঝতে পারবো যদি কোনো ওয়েবসাইটের মনে করেন দারাজেরই ম্যাট্রিক 70-এর উপরে থাকে, তার মানে এর সাথে যে যে কয়টি ওয়েবসাইটগুলো ব্যাকলিঙ্ক করা আছে সব কটি ব্যাকলিঙ্ক ট্রাস্টেড। ওকে, আমরা তাহলে ক্লিয়ার। আমি একটু উদাহরণ দিয়ে দিই। ট্রাস্ট ফ্লো হলো এমন বিশ্বাসযোগ্য বন্ধুর মতো। যদি কোনো বিশ্বাসযোগ্য লোক আপনার সম্পর্কে কথা বলে, তাহলে আপনিও বিশ্বাসযোগ্য হিসাবে পরিণত হন। আপনার সম্পর্কে যদি সবাই, সব ভালো মানুষরা বলে যে আপনি ভালো মানুষ, তার মানে কি? আপনি, আপনাকে কেউ না চিনলেও সবাই কি বলবে? আপনি হয়তোবা ভালো একটি মানুষ ছিলেন। এটা হয় না? আশা করি এটা কিন্তু হয়। তো ওয়েবসাইটের ক্ষেত্রেও যদি লিঙ্কগুলো বিশ্বাসযোগ্য হয়, ওয়েবসাইট থেকে ভালো ওয়েবসাইট থেকে আসে, তাহলে আপনার ট্রাস্ট ফ্লো বেশি হয়। আমরা তাহলে ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তারপর হলো ট্রাস্ট অথরিটি বা টিএ। তো একটু আগে আমরা কিন্তু টিএটা মানে কি পড়েছি মনে আছে? টপিক অথরিটি, তাই না? মনে আছে? টপিক অথরিটি পড়েছি না? তাহলে এখানে আবার ট্রাস্ট অথরিটি কেন আসে? তো আমরা আগে ট্রাস্ট অথরিটি ইউজ করা হতো, এখন আর ট্রাস্ট অথরিটি ইউজ করা হয় না। তাহলে আমি টপ এই ট্রাস্ট অথরিটি কেন দেখিয়েছি? আপনারা যদি গুগলে সার্চ দেন
হোয়াট ইজ টিএ, হোয়াট ইজ টিএ ইন এসইও, তাহলে আপনাদের দেখা যাবে যে এই ট্রাস্ট অথরিটি আসতে পারে। পরে আপনি জিজ্ঞেস করবেন, স্যার আপনি তো ট্রাস্ট অথরিটি পড়ালেন না, আপনি তো টপিক অথরিটি পড়িয়েছেন, তো স্যার তো আমাদের ভুল পড়িয়েছে। তো এজন্য আমি এটা ইনক্লুডেড করে রেখেছি। ওকে। তো ট্রাস্ট অথরিটি কি? ট্রাস্ট অথরিটি হলো এমন একটি ওয়েবসাইট যেটা ট্রাস্ট অর্থনীতিটাকে বোঝায়। এটি সাধারণত এখন ব্যবহার করা হয় না, এসইওতে এখন ব্যবহার করা হয় না। এটি আপনার যে ডোমেইনের এজ, মানে একটি আপনার ব্যাকলিঙ্কের সাথে যে আছে আপনার যে ডোমেইন, মনে করেন daraz.com, এটার যে ডোমেইন আছে এটি কত বছর ধরে আছে, এই ডোমেনটা কত বছর ধরে আছে, এটার এজ, এবং এটার সাথে যুক্ত আছে যে ইনবাউন্ড লিঙ্ক এর কোয়ালিটি, এবং সেই লিঙ্কগুলোর ট্রাস্টওয়ার্দিনেস এর ফ্যাক্টরগুলো মিক্স করে একটি মান দেয়। ওকে। তো এইসবের যেসবগুলো ট্রাস্টওয়ার্দিনেস বেশি সেগুলো সার্চ ইঞ্জিনের চোখে পড়ে এবং ট্রাস্টওয়ার্দি দেখায়। আশা করি বোঝাতে পেরেছি ট্রাস্ট অথরিটিটা কি। তো ট্রাস্ট অথরিটিকে ভাবুন এটি টিচার এর স্টুডেন্টদের প্রতি বিশ্বাসযোগ্যতার মতো। যদি কোনো ওয়েবসাইট ভালো আচরণ করে এবং তার ভালো বন্ধু থাকে, তাহলে গুগলের ভালো নজরে পড়ে এবং ট্রাস্টওয়ার্দি হিসাবে গড়ে গড়ে উঠে। ঠিক আছে। তারপর হলো সাইটেশন ফ্লো। তো আম, তারপর হলো সাইটেশন ফ্লো। সাইটেশন ফ্লো হলো ম্যাজেস্টিক দ্বারা আরেকটি মেট্রিক, যেটা আমি একটু আগে বললাম, যেটি আপনার ওয়েবসাইটের সাথে যে কয়টি ব্যাকলিংক আছে সেটা লিংক মাপায়। তো একটু আগে যে আমরা ট্রাস্ট ফ্লো পড়েছি, সেটা কি করে, আপনার সাথে যে কয়টি লিংক আছে সেটির কোয়ালিটি বিবেচনা করে। আর সাইটেশন ফ্লো কি করে, সেটা কোয়ালিটি বিবেচনা করে না, যে কয়টা লিংক আছে সবগুলো লিংক মাপে। তার মানে যদি দারাজের সাথে 50টা লিংক আছে, দারাজের সাথে 50টা লিংক যদি থাকে, ও কি করবে, এই 50টা লিংকের সে কোয়ালিটি বিবেচনা করবে না, সে জাস্ট মান নিয়ে নিবে। ওকে। তাহলে আমরা সাইটেশন ফ্লো ক্লিয়ার। তো সেটা লিঙ্ক গুলোর উপরে ভিত্তি করে, সাইটেশন ফ্লোর বিপরীতে সাইটেশন ফ্লো লিঙ্ক এর কোয়ালিটি বিবেচনা করে না। ইজি জিনিস। সাইটেশন ফ্লো স্কুলে আপনি কতটা জনপ্রিয় তার মতো। যদি অনেক লোক আপনার সম্পর্কে কথা বলে, যদিও লোকগুলো ভালো এবং খারাপ দুজনই টাইপ মানুষ হতে পারে এবং খারাপ লোকও হতে পারে, তাহলেও কিন্তু আপনারা জনপ্রিয় হতে পারেন, সেলিব্রিটি হতে পারেন, তাই না? যদি খারাপ মানুষও আপনার সঙ্গে কথা বলে, ভালো মানুষও আপনার কথা বলে, অনেক মানুষ কথা বললে আপনি কিন্তু সবার পরিচিত হতে পারেন। ওয়েবসাইটের ক্ষেত্রেও কিন্তু বিষয়টি সেম। যদি সবাই আপনার সম্পর্কে কথা বলে, আপনি কিন্তু গুগলের ফার্স্ট পেজে যেতে পারেন সাইটেশন ফ্লো এর কারণে। ওকে। তাহলে সাইটেশন ফ্লো এর বেশি হয় এবং লিঙ্কগুলো সব সময় যেগুলো আছে সেগুলো সেরা নাও হতে পারে। তো আমরা ব্যাকলিঙ্ক গুলো বুঝতে পেরেছি, বিষয়টা বুঝতে পেরেছি। তারপর হলো ডোমেন রেটিং। ডোমেন রেটিং অত লাগে না, তারপর আমরা জেনে নেই এআরএফস দ্বারা তৈরি। তো এআরএফটা কি? আমরা কি এআরএফ দিয়ে কিছু কি বুঝতে পেরেছি এই নামটার সাথে? আমরা কি পরিচিত আছে নাকি বলেন তো? আমরা যখন এইচটিএমএল ক্লাস করেছিলাম, তখন কি আমরা এরকম কিছু লিখেছিলাম, মনে আছে? এ দিয়ে কিছু মনে পড়ছে নাকি ভুলে গেছেন? সবাই ভুলে গেছেন। শামিন ভাইয়া ভুলে গিয়েছেন। শুধুমাত্র মনে হয় ফেরদৌস ভাইয়া বলছেন মনে আছে। আর কারো মনে নেই না? তো আমরা লিংক ব্যবহার করার জন্য কোনটা করতাম? বেশিরভাগই দেখছি মনে নেই। ক্লাসগুলো আবার দেখবেন, আপনারা ক্লাস দেখেন না আমি দেখি। ঠিক আছে।
ক্লাসগুলো আমার কাছ থেকে ক্লাস করে সব মনে থাকে দেখে ক্লাসগুলো করে দেখেন না, আর ক্লাসগুলো আবার রিপিট করবেন, ঠিক আছে? এজন্য মনে থাকে না। তো এই যে এআরএফস কি, এআরএফস আমরা যে এখান থেকে এগুলো দিয়ে একটি ওয়েবসাইট বানিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এআরএফস আমরা কোথা থেকে পেয়েছি? ওই যে লিঙ্ক যে করে, লিঙ্ক ট্যাগ থেকে এআরএফস ওয়েবসাইট বানিয়েছে। তো এআরএফস দ্বারা তৈরি। তো এআরএফস আমরা একটু যাই, আমি এখানে একটা ইয়ে বানিয়েছি দেখেন, এআরএফস একটি ওয়েবসাইট। তো আমরা এআরএফস তারা কি করে, এটাও কিন্তু এটি টুলসে রেকগনাইজ ফর পাওয়ারফুল ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস ক্যাপাবিলিটিস, ঠিক আছে? তারা কি করে, ব্যাকলিঙ্ক গুলো মাপে, ঠিক আছে? এরা কিওয়ার্ড রিসার্চ করে এবং সাইট অডিটও, ফিচার যেগুলো আছে সেগুলো আর কি তারা চেক করে। ওকে। আর এদের কাজগুলো কি, এরা সাইট এক্সপ্লোর করে, ওয়েবসাইট ব্যাকলিঙ্ক গুলো চেক করে, অর্গানিক রিসার্চ করে, সাইট মার্কেটিং করে, কিওয়ার্ড রিসার্চ করে, তারপরে কিওয়ার্ড এক্সপ্লোরার করে, কন্টেন্ট এক্সপ্লোরার করে, র্যাঙ্কিং এক্সপ্লোরার করে, সাইট অডিট করে, অনেকগুলো কাজ করে আমাদের এআরএস। তো এখানে লেখা আছে ইওর ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যাকড বাই রিয়েল অ্যাকশন ডাটা। ওকে। তো আমরা এখানে বুঝতে পারলাম, তো এআরএস দ্বারা তৈরি ডোমেন রেটিং একটি স্কোর যা ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক প্রোফাইলের সামগ্রিক শক্তি বিবেচনা করে। তো এটাও কি 1 থেকে 100-এর মধ্যে এটি স্কেল। তো উচ্চ ডিআর মানে হলো সাইটের একটি শক্তিশালী ব্যাকলিঙ্ক প্রোফাইল আছে, যা প্রোফাইলের ইঞ্জিনের উচ্চ র্যাঙ্কিং পেতে আপনাকে হেল্প করে। ওকে, তাহলে আমরা ক্লিয়ার। তাহলে এটা কি করে, 1 থেকে 100-এর মধ্যে এটা স্কোর স্কোর দেয় যদি আপনার ব্যাকলিঙ্কের আর কি ব্যাকলিঙ্ক প্রোফাইল যদি ভালো থাকে, তাহলে আর কি একটি স্কোর দেয়। এটাও তো বেশি দরকার পড়ে না। ডোমেইন রেটিং হলো একটি স্কুলের ভালো ফলাফলের উপর ভিত্তি করে স্কুলের স্কোর দেওয়ার মতো একটি। স্কুলের স্কোর মানে স্কুলটি বারে খুব শক্তিশালী এবং অন্যদের দ্বারা সম্মানিত। ডোমেইন রেটিংটা অত বেশি দরকার পড়ে না আর কি। ইউআরএল রেটিংটা অত বেশি দরকার পড়ে না, এটাও এএফস থেকে আসা ইউআরএল রেটিং বা ডোমেইন রেটিং এর মতোই, তবে এটি সম্পূর্ণ ডোমেইন পরিবর্তে, ডোমেইন মানে এই যে ডট কম যেটা আছে এটা ডোমেইন, তো সম্পূর্ণ ডোমেইনের পরিবর্তে এটি, যেটা বললাম, এটা সম্পূর্ণ ওয়েবসাইট না পরিবর্তে হয়ে প্রতিটা পেজের উপরে, পেজের ব্যাকলিঙ্ক প্রোফাইলের পরে শক্তি মূল্যায়ন করে। উচ্চ ইউআর মানে হলো পেজটির প্রতিটি পেজের ব্যাকলিঙ্ক কতটি আছে সেটা আর কি সে মান দিয়ে বের করে নিয়ে আসে, ঠিক আছে? তো ইউআরএলটা অত বেশি দরকার পড়ে না আর কি আমাদের, তাও আর কি জেনে নিলাম আমরা। তো ইউআরএল হলো নির্দিষ্ট ক্লাসরুমের স্কোর দেওয়ার মতো। তো উচ্চ স্কোর মানে হলো ক্লাসরুমটি খুব শক্তিশালী এবং অন্যদের দ্বারা সম্মানিত। তো আমরা যেগুলো দেখেছি মোটামুটি কিন্তু আমরা বুঝতে পেরেছি। তো লাস্ট এন্ড ফাইনাল, আর দুটো বাকি আছে আমাদের, এগুলো আমরা বুঝি। তারপর আর অনেক কিছু বাকি আছে, বাকি আছে অনেক কিছু। তো আমরা কি এখন পিবিএনটা বুঝি। পিবিএন মানে কি? পিবিএন মানে হলো আমার নিজের আঙিনা। কি বললাম, আমার আঙিনায় আমি রাজা, তাই না? আজান হচ্ছে, আমি এখন একটু মিউট চাচ্ছি। তো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক যেটা বললাম এটা হলো আমার আঙিনা। কি বললাম? আমার আঙিনা। তো আমার আঙিনায় আমি রাজা, তাই না? আমার আঙিনায় আমি কিন্তু রাজা। তো আমি আঙিনায় যদি আমি আমার সম্পর্কে ভালো কথা বলি, আমার আঙিনায় আমি রাজা, তো আমার আঙিনায় যদি আমি ভালো কথা বলি, তাহলে আমায় কেউ কিছু বলবে? আমায় কিন্তু কেউ কিছু বলবে না, তাই না? তো আমি মনে করেন, ধরেন আমি 100টা পিবিএন নেটওয়ার্ক বানালাম, মানে কি, 100টা পিবিএন প্রাইভেট ব্লক নেটওয়ার্ক মানে 100টা ওয়েবসাইট বানালাম। তো কে বানিয়েছে? আমি বানিয়েছি। ওকে। তাহলে 100টা ওয়েবসাইট যদি বানিয়ে থাকি, তাহলে এই 100টা ওয়েবসাইটের মধ্যে এডিট করার পাওয়ার কার কাছে আছে সবাই বলবেন?
কার আছে পাওয়ার? অবশ্যই আমার থাকবে, তাই না? এখন মনে করেন দারাজ আমাকে টাকা দিল। ঠিক আছে, দারাজ আমাকে টাকা দিয়ে বলল যে তুমি আমাকে আমার ওয়েবসাইটটা একটু এসিও করে দাও, আমাকে একটু র্যাঙ্ক আপ করে দাও। তো আমি আমার এই 100টা ওয়েবসাইটে দারাজ সম্পর্কে অনেক ভালো কথা আর কি লিখলাম। মানে দারাজ সম্পর্কে আমি অনেক আর্টিকেল লিখলাম। আর্টিকেলের ক্লাস করিয়েছি, মনে আছে? আর্টিকেল লিখলাম এবং আর্টিকেলের সাথে ব্যাক লিঙ্ক করলাম। দারাজ সম্পর্কে ভালো আর্টিকেল লিখলাম এবং ব্যাক লিঙ্ক করলাম। তাহলে আমি যে 100টা ওয়েবসাইটে 100টা ওয়েবসাইট কিন্তু সবই তো অবশ্যই সুদীপ .com, সুদীপ XYZ এভাবে তো নাম দিব না, তাই না? সবার কি মনে হয়? আমি তো অবশ্যই এত বোকা না, আমি সবগুলোর নাম সুদীপ 1, সুদীপ 2, সুদীপ 3 এভাবে করে দিব না, তাই না? নাকি আপনার কি মনে হয় আমি সুদীপ 1, সুদীপ 2, সুদীপ 3 করে দিব? অবশ্যই এরকম নাম দিব যাতে গুগল না বুঝতে পারে, তাই না? তাহলে গুগল কি মনে করবে যে 100টা ওয়েবসাইট থেকে যদি এগুলো সব 60 DA হয়, ঠিক আছে, 60 DA হয়, তাহলে কি মনে করবে? দারাজ খুব ভালো ওয়েবসাইট মনে করবে না? আপনার কি মনে হয়? 60 DA এর মতো যদি হয়, 60 DA এর মতো, বেশি বললাম না, 60 DA এর মতো শক্তিশালী হয়, মানে এগুলো আরো অনেক ওয়েবসাইটের সাথে ব্যাকলিঙ্ক করেই তো আমি উপরের দিকে দিয়েছি, তাই না? তাহলে আমার যদি এরকম ভালো ওয়েবসাইট থাকে, এর মধ্যে যদি আমি আর্টিকেল লিখি দারাজ সম্পর্কে, তাহলে দারাজের সম্পর্কে গুগল কি বুঝবে? দারাজ খুব ভালো একটি ওয়েবসাইট। নেটওয়ার্ক কেমনে একই হবে? নেট আপনার একই কম্পিউটার থেকে করেন, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, আপনি একই দোকান থেকে কিনেন, এটাও কোনো সমস্যা না। আপনি বাইরের যে কোনো একটা জায়গা থেকে কিনেন, এটা একই আইপি হলেও সমস্যা না। ঠিক আছে, একই আইপি একই দোকান এগুলো কোনো ম্যাটার করে না। ম্যাটার করে আপনি কত টাকা দিয়ে এই ইয়েগুলা কিনছেন, ডোমেনগুলো কিনছেন। ওকে। আর যদি আপনার আইপি নিয়ে ম্যাটার হয়, আপনি আইপি হাইড করে নেবেন। অনেকগুলো ভিপিএন আছে যেগুলো দিয়ে আইপি হাইড করা যায়, অনেক ব্রাউজার আছে আইপি হাইড করা যায়, আপনি আইপি হাইড করেও কাজ করতে পারেন। ঠিক আছে হোসেন আলী ভাইয়া? তো আমার কথা কি বুঝতে পেরেছি? তো আমরা যদি এভাবে কাজ করি, আমার কি গুগলে দারাজকে কি বোঝা যাবে? দারাজ একটি ভালো ওয়েবসাইট সম্পর্কে কি বোঝানো যাবে নাকি বোঝানো যাবে না? তো 100টা ওয়েবসাইট যদি ভালো থাকে, অবশ্যই যদি ভালো ডিএ থাকে, কি থাকা লাগবে? ভালো ডিএ থাকবে, না হলে তো অবশ্যই আমি তাকে ভালো বলতে পারবো না। তো 100টা ওয়েবসাইট সম্পর্কে যদি ভালো ডিএ থাকে আমার আমার হাতে থাকে, তাহলে কিন্তু এটা সম্ভব। ওকে, আমি কি বুঝাতে পেরেছি নাকি বুঝাতে পারিনি? আমরা তাহলে ক্লিয়ার? প্রাইভেট ব্লক নেটওয়ার্কে আমরা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? তো নর্মালি যেটা হয় আর কি, নর্মালি যেটা আর কি করে, যারা বেশি এসইও স্পেশালিস্ট তারা অনেক ধরনের আহ, যারা আর্ট বড় বড় যেমন বিবিসি এগুলো আর কি আছে, এগুলো ব্লক নেটওয়ার্কের সাথে চুক্তি করে আর কি রাখে যে আমি আপনাকে একটা পরিমাণ টাকা দিব, আপনি থাকবেন, আপনার টাকা দিলে আমি আপনাকে আপনার এখানে আর্টিকেল লিখব। তো ওইটা আলাদা কথা। কিন্তু আমি যেটা বলছি, আমি কি বুঝতে পেরেছি? আমরা কি প্রাইভেট ব্লক নেটওয়ার্কটা কি বুঝতে পেরেছি নাকি পারিনি সেটা বলেন। আমরা প্রাইভেট ব্লক নেটওয়ার্কের মূল কথা বুঝতে পেরেছি।
এখন আমরা দেখি প্রাইভেট ব্লক নেটওয়ার্ক হলো এই এক ধরনের ওয়েবসাইট এর নেটওয়ার্ক যা একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওনারশিপ থাকে এবং এটি নির্দিষ্ট সাইটের সার্চ ইঞ্জিনের উন্নত করার জন্য ব্যাকলিঙ্ক করতে ব্যবহৃত হয়। পিবিএন গুলো প্রায় গ্রে হ্যাট এসইওর মতো কৌশলগুলো হিসেবে ব্যবহৃত করা হয়, কারণ এটি সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং ম্যানিপুলেশন করার প্রচেষ্টা করে এবং হিসাব করে দেখা যায় যা গুগলের সার্চ ইঞ্জিনের দ্বারা শনাক্ত করা গেলেও শাস্তির সম্মুখীন করা যেতে পারে যদি গুগল বুঝতে পারে, কিন্তু নর্মালি বুঝতে পারে না। ধরেন ক্লাসের সবাই ছাত্র মিলে পরিকল্পনা করলো তারা সব সময় একে অপরের প্রশংসা করবে, যেন শিক্ষক মনে করে একটা ছেলে সব থেকে ভালো ছাত্র। এতে করে শিক্ষকরা তাদের ভালো নাম শুনতে পারবে, যেমন গুগলের র্যাঙ্ক বাড়তে পারবে। ওকে, আমি অফ করে দিচ্ছি। কিন্তু যদি শিক্ষক বুঝতে পারেন এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কিন্তু শিক্ষকতা সত্যিকারের যোগ্যতা নয়, তাহলে তারা শাস্তির পেতে পারেন। যেমন যদি বুঝতে পারে যে আপনি প্রাইভেট ব্লক নেটওয়ার্ক ইউজ করেছেন তাহলে গুগল পেনাল্টি দিতে পারবে। যদি তারা সত্যি ভালো হয়, যেমন কিন্তু মাঝে মাঝে এটা কিন্তু হতেই পারে, তারা সম্পর্কে অর্গানিকলি 100টা ওয়েবসাইট ভালো কথা বলতেই পারে, তাই না? 100টা ওয়েবসাইট ভালো কথা বলতেই পারে, তাহলে এটা কি হবে? এটা কিন্তু অর্গানিকলি হবে। তো অর্গানিকলি কিন্তু আমি ক্লাসে পড়িয়েছিলাম ফেসবুক মার্কেটিং এর সময়। তো অর্গানিকলি হলে, নর্মালি প্রশংসা হলে যেটা অনেক সময় আস্তে আস্তে হয়, এবং আমরা কিন্তু অর্গানিক মার্কেটিংও পারি, অর্গানিক ভাবে হলে সমস্যা নেই, কিন্তু সময় লাগে। ওকে। তো অর্গানিক করলে গুগল কখনো আপনাকে কিছু বলবে না। তো এসইও দৃষ্টিকোণ থেকে যদি পিবিএন নেটওয়ার্ক সঠিকভাবে এবং প্রাকৃতিকভাবে অর্গানিকভাবে হয় তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি গুগল বুঝতে পারে কৃত্রিমভাবে র্যাঙ্ক বাড়ানোর চেষ্টা করা হয়েছে তাহলে সাইট প্যারান্টি খেতে পারে। তাহলে মূল কথা কি, প্রাকৃতিকভাবে বা অর্গানিক ব্যাকলিঙ্ক তৈরি করা ভালো, কিন্তু জোর করে ম্যানিপুলেট করা ব্যাকলিঙ্ক করলে শাস্তির সম্মুখীন হতে পারে। আমরা পিবিএল ব্লক নেটওয়ার্ক ক্লিয়ার? যদি কারো সমস্যা হয় আমাকে বলেন, আমি কিন্তু এখনই বুঝিয়ে দিব। বলেন স্যার, আমি এখানে বুঝতে পারিনি। আমি কিন্তু বসে থাকি আপনাদের বোঝানোর জন্য। আপনারা না বললে আমি কিন্তু বুঝে যাই আপনারা বুঝে গিয়েছেন। ওকে। আর যদি চলে যান তাহলে তো আর কিছু বলার নেই। আপনারা সবাই বুঝে গিয়েছেন? বুঝে গেছেন, বুঝে গেছেন বলতে বলতে আমার প্রায় 15 মিনিট চলে যায়। ওকে। পেনাল্টি কি? পেনাল্টি হলো আপনার ওয়েবসাইটটিকে ডাউন করে দেওয়া। ঠিক আছে? আপনার র্যাঙ্কিংটা কমিয়ে দেওয়া মানে হলো পেনাল্টি দেওয়া। ওকে। আর কোনো কোশ্চেন? ওকে, আর কোনো কোশ্চেন নেই। তাহলে আমরা এগিয়ে যাই, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে। ব্যাকলিঙ্ক। তো আমি ক্লাসে বলেছিলাম ব্যাকলিঙ্ক 3 টাইপের হয়। ওকে। তাহলে ব্যাকলিঙ্ক কয় টাইপের বলেছিলাম? 3 টাইপের হয়। তাহলে একটা একটা করে দেখি। একটা হলো ইনবাউন্ড লিঙ্ক। তো আমি আপনাদের আমার ওয়েবসাইট ধরেন, এটা হলো আমার ওয়েবসাইট সুদীপ সরকার alc.com.xyz। ঠিক আছে? তো আমি আমার ওয়েবসাইট দেখিয়ে দিই আপনাদের জন্য, দেখতেও ভালো লাগবে। এটা কি আমার ওয়েবসাইট? এখানে উপরে এরকম আসছে, আমরা এখান থেকে যাই, ইনকগনিটো থেকে যাই, সুদীপ সরকার ডট এএলসি, কন্টিনিউ টু সাইট। আমার কিন্তু এইচটিটিপিএস দেওয়া নাই, এজন্য কি লেখা আছে? নট সিকিউর। ওকে। তাহলে এটা আমার সাইট সুদীপ সরকার alc.com.xyz। তাহলে আমি কি বললাম? এই ওয়েবসাইট থেকে, তাহলে এটি হলো কি, এটি হলো আমার ওয়েবসাইট। তাহলে আমরা প্রথম কোনটা বলেছি? ইনবাউন্ড লিংক। অন্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে গেলে কি বলবে?
এটা হলো ইনবাউন্ড লিঙ্ক। মানে ফেসবুক থেকে যদি আপনার ওয়েবসাইটে যায়, তাহলে এটা কি হবে? ওই লিঙ্কটাকে কি বলবো আমরা? বলেন, ইনবাউন্ড লিঙ্ক। ওকে, তাহলে ফেসবুকের জন্য এটা কি হবে? আমার আমার ওয়েবসাইটের জন্য, আমার ওয়েবসাইটের জন্য ওটা কি হবে? ইনবাউন্ড লিঙ্ক। ওকে, আমরা ক্লিয়ার? আমরা ক্লিয়ার। ওকে, নেক্সট হলো আউটবাউন্ড লিঙ্ক। ধরেন আমার ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে একটি লিঙ্ক আমি দিয়েছি, যে আমি ফেসবুকের লিঙ্ক দিয়েছি। কোথায় লিঙ্ক দিয়েছি? ফেসবুকের লিঙ্ক দিয়েছি। তো কেউ যদি ক্লিক করে তাহলে কোথায় যাবে? ফেসবুকে। তাহলে এটা কি লিঙ্ক? এটা হলো আউটবাউন্ড লিঙ্ক। ওকে, আপনার ফেসবুকের সাইট থেকে, আপনার সাইট থেকে অন্য ওয়েবসাইটে যাওয়া, এটা কি হবে? আউটবাউন্ড লিঙ্ক। ওকে, আপনার ওয়েবসাইটের জন্য কোনটা হবে? তাহলে আউটবাউন্ড লিঙ্ক। উদাহরণ কি দিয়েছি? উইকিপিডিয়াতে যাওয়া যে লিঙ্কগুলো আছে, এটা হলো আউটবাউন্ড। এখনো মনে হয় অনেকে ইনবাউন্ড লিঙ্ক এবং আউটবাউন্ড লিঙ্ক নিয়ে একটু দ্বিধায় আছেন। তাহলে আমরা আরেকভাবে চিন্তা করি। ধরেন খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছেন, ঠিক আছে? খবরের কাগজে লিখেছেন, খবরের কাগজ, এখানে লিখেছেন যে আমার শপে আসো, আমার দোকানে আসো, আমার দোকানে আসো, আমার দোকানে আসো। বলেন তো এটা কি হবে? আপনি যে খবরের কাগজে লিখলেন যে আমার দোকানে আসো, এটা কি ইনবাউন্ড লিঙ্ক হবে নাকি আউটবাউন্ড লিঙ্ক হবে? কি মনে হয়? সবাই বলেন। দোকান, এটা হবে ইনবাউন্ড লিঙ্ক। ঠিক আছে, এটা হবে কি? এটা হলো ইনবাউন্ড লিঙ্ক। ওকে, মার্ক ভাই, এটা কি হবে? আপনি খবরের দোকানে লিখেছেন আপনার দোকানে আসতে, ঠিক আছে? আপনার দোকানের জন্য আপনার ওয়েবসাইটে আসতে বলেছেন, তাই কি? এটা ইনবাউন্ড লিঙ্ক। এখন আপনার দোকানে আসার পরে, এখন আপনি দোকানে একটা লোক বলল আপনার কাছে, আপনার মনে করেন যে কম্পিউটারের দোকান, কিন্তু আপনার কাছে এসে বলল যে আমার চকলেট লাগবে। কারণ আপনার দোকানে কি চকলেট আছে? না, আপনার তো টেকনোলজির দোকান। তো আপনি বললেন আমার পাশের বাসার, আমার সামনের দোকানে যান। কি বললেন? আমার সামনের দোকানে যান, আমার সামনের দোকানে যান। তাহলে এটা কি হবে? আমার সামনের দোকানে যান, চকলেট আমার সামনের দোকানে আছে, আমার সামনের দোকানে যান, এটা কি হবে? এটা হবে আমার আউটবাউন্ড লিঙ্ক, তাই না? তো এখন বলেন আমাদের ইনবাউন্ড লিঙ্ক কোনটা, আর আপনার জন্য আউটবাউন্ড লিঙ্ক কোনটা? আমরা কি ক্লিয়ার? আশা করি আমরা ইনবাউন্ড লিঙ্ক এবং আউটবাউন্ড লিঙ্ক আর ভোলার কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আপনার কাছে আসা মানে ইনবাউন্ড, আপনার কাছ থেকে চলে যাওয়া মানে আউটবাউন্ড। ওকে, দেখেন আমি এখানে উদাহরণ দিয়ে দিয়েছি। আরেকটি লিঙ্ক আছে, সেটি হলো ইন্টারনাল লিঙ্ক। সেটি হলো আপনার ওয়েবসাইটের ভিতরে ভিতরে যখন ঢুকবে, আপনার ওয়েবসাইটের মধ্যেও কিন্তু, ওয়েবসাইটের মধ্যেও একটা পেজে পেজে লিঙ্ক আছে, যেমন হোম সেকশন এরকম পাওয়া যায় না? হোম সেকশন আছে না? তো এগুলো কি? এগুলো ইন্টারনাল লিঙ্ক। আপনার পেজের মধ্যে যদি একই পেজের মধ্যে ঢুকেন, তাহলে কি এটা ইন্টারনাল লিঙ্ক। তাহলে আমরা ব্যাকলিঙ্কের তিনটা টাইপসই একবারে ক্লিয়ার। এখন হলো লাস্ট টপিক আমাদের, ডিফাইনিং কিওয়ার্ডস। তাহলে কিওয়ার্ডস কি টাইপের হয় আমাদের? কিওয়ার্ডস কিন্তু অনেক টাইপের হয়। তো ক্যাটেগরি ওয়াইজ আমরা কি কয় ভাগে ভাগ করতে পারি? ক্যাটেগরি ওয়াইজ আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড, একটা প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড, একটা জিও টার্গেটিং কিওয়ার্ড। কাস্টমার মানে যে কিওয়ার্ডকে আমরা কাস্টমার, কথা দিয়ে বুঝতে পারছি। এগুলো আমরা ডিটেলস একটু পরে পড়ি, আমি দ্রুত শেষ করার চেষ্টা করি। একটা আরেকটা হলো কিওয়ার্ড হলো সাইজ দিয়ে, যে কিওয়ার্ডটি সাইজ দিয়ে আর কি আমরা করি, যে কিওয়ার্ডটি সাইজ দিয়ে ভাগ করা যায় সেটা হলো কিওয়ার্ড বা লেন। তো এটাকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে? পাঁচ ভাগে।
একটি হলো শর্ট টেল কিওয়ার্ড, দুইটি হলো লং টেল কিওয়ার্ড, তিনটি হলো সাব গ্রুপ কিওয়ার্ড, চৌদ্দটি হলো শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড, আর পঞ্চমটা হলো লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড। আমরা কিছুটা বুঝতে পেরেছি, আমরা এখন ডিটেলস ভাবে বুঝতে পারলাম। এখন শিখবো। একটি হলো ক্যাটেগরি ওয়াইজ, আর একটি হলো লেন্থ ওয়াইজ, মানে সাইজ কতটুকু, কয়টি কিওয়ার্ড দিয়ে করা হয়েছে লেন্থ ওয়াইজ, 5 ভাগে। তাহলে আমরা এখন বোঝার চেষ্টা করি। তাহলে প্রথমে বললাম ক্যাটেগরি দিয়ে। কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড, তো কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড কি? যে কিওয়ার্ড দিয়ে আমি কাস্টমারকে টার্গেট করে করব, এটা কি? কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড। এমন কিছু কিওয়ার্ড আছে, আপনি সেসব কাস্টমারকে আকর্ষণ করতে চান, তাদের উপর ফোকাস করে আপনার পটেনশিয়াল কাস্টমার যেসব শব্দগুলো ব্যবহার করে আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে খোঁজার সময় ব্যবহৃত হয়, তাদেরকে কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ডস বলে থাকেন। যেমন উদাহরণ আমি দিচ্ছি, মানে হলো আপনি যখন কাস্টমারকে টার্গেট করে একটি কিওয়ার্ড করবেন, তাকে কি বলে? এক কথায় শেষ। ওকে, যদি আমরা উদাহরণ দেই, আমি এখন যা যা বলবো একবার এভাবে না বলে আমি এক কথায় বলে দিই, আপনাদের জন্য কি সেটা ভালো হবে, নাকি আমরা এভাবে ডিটেলস ভাবে বুঝি? আমরা একবার টার্গেট, আমি মেইন কথা বলি, আপনাদের জন্য বেটার হবে। যদি আমরা বিগিনারের জন্য, যারা একবারে নতুন, তাদেরকে টার্গেট করে একটি রানিং শু বিক্রি করতে চাই, তাহলে আমাদের এটি কিওয়ার্ড কিরকম হতে পারে? বেস্ট রানিং শু ফর বিগিনার্স। কি? বেস্ট রানিং শু ফর বিগিনার্স, এরকম একটা কিওয়ার্ড জেনারেট করতে পারি। অথবা অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স, এরকম একটি কিওয়ার্ড জেনারেট করতে পারি। তো আমরা একটু গুগলে সার্চ দিয়ে দেখি, অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স সার্চ দিলে কি পাই। আমি একটু গুগলে সার্চ দেই। তো গুগলে যদি আমি সার্চ দেই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে বেস্ট 7 অ্যাফোর্ডেবল রানিং শু ইন 2024, এটা আর কি দেখা যাচ্ছে। নিচে আরো আছে, এটা আমি একটু আগে সার্চ দিয়েছি, আজকেই সার্চ দিয়েছি, তাহলে এটা আর কি এসেছে। ওকে, মাত্রই সার্চ দিয়েছি, এটা আগের সার্চ না, মাত্রই সার্চ দিয়ে এটা এসেছে। তো আমরা দেখতে পারলাম যে এটা কিন্তু এখনো ব্যবহার করা যায়, অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স। তো নেক্সট আমরা দেখি প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ড। তো প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ডটা কি? যে কিওয়ার্ডটা আমরা কি দেখে চিন্তা করব? প্রোডাক্টকে চিন্তা করে যে কিওয়ার্ডটি বানাবো, সেটা কি? প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড। তার মানে কি হবে? বেশিরভাগই কি হবে? বিশেষণ হবে। আমি কি বুঝতে পেরেছি? এটা এটা আমি মনে করি আর কি, মনে রাখার জন্য কি থাকবে? বিশেষণ হবে। বিশেষণ মানে কি? মানে একটি প্রোডাক্টের গুণ দিয়ে আমি ভরিয়ে দিব, তাহলে আমার কি হয়ে যাবে? একটি প্রোডাক্টের প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ড হয়ে যাবে। আমি উদাহরণ দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো। এই প্রোডাক্টটি সরাসরি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে বর্ণনা করে এবং বিক্রি করা জিনিস সম্পর্কে বলে। উদাহরণ দেখি, ধরেন আপনি ইকো ফ্রেন্ডলি ওয়াটার বটল বিক্রি করবেন, তাহলে প্রোডাক্টের ডিফাইনিং কিওয়ার্ড কি হতে পারে? রিইউজেবল স্টেনলেস স্টিল ওয়াটার বটল। বলেন তো এখানে কয়টা বিশেষণ ব্যবহার করেছি? রিইউজেবল একটি বিশেষণ, স্টেনলেস একটি বিশেষণ, স্টিল একটি বিশেষণ। দেখতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? আপনারা কি তাহলে এখন প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ড কি ব্যবহার করতে, বানাতে পারবেন? আশা করি আপনারাও কিন্তু নিজেরা যখন এটি প্রোডাক্ট নিয়ে এসইও করবেন, তখন কিন্তু আপনারাও নিজেরা এগুলো কিন্তু পারবেন, পারবেন না? আশা করি পারবেন। যখন এর প্রোডাক্ট নিয়ে চিন্তা করবেন, আমি কিন্তু এগুলো সব টিপস গুলো দিচ্ছি। ওকে, তো আমরা যদি সার্চ দিই রিউজেবল স্টেনলেস স্টিল ওয়াটার বটল দিয়ে, তো আমরা এখানে দেখছি এটা দিয়ে অনেক রকম সার্চ দিলে মানুষ ইউজ করছে। রিউজেবল স্টেনলেস স্টিল ওয়াটার বোতল দিয়ে যেহেতু আমার সার্চে অনেক কিছু আসছে, তার মানে কি? এটা দিয়ে কিন্তু মানুষ ইউজ করছে। ওকে, না বুঝলে বলবেন, স্যার মাথার উপরতে যাচ্ছে, একটু বুঝিয়ে দেন। তারপর হলো নেক্সটটা কোনটা বললাম? জিও টার্গেটিং কিওয়ার্ড। মানে আমার লোকেশনের উপরে টার্গেট করে যে কিওয়ার্ড হয়, সেটা কি? জিও টার্গেটিং কিওয়ার্ড। তো আমরা তাহলে যদি দেখি,
এই কিওয়ার্ডগুলো লোকেশন টার্গেট সিলেক্ট করে করে। তাহলে আমরা কি দেখতে পারি, উদাহরণটা একবারে ইজি। যদি জিও টার্গেটিং কিওয়ার্ড দিয়ে নিউ পিজা ইন নিউ ইয়র্ক দিয়ে সার্চ দেই, তাহলে আমরা কি দেখতে পারি? এই যে দেখেন, জিও পিজা এন্ড বরওয়ার্ড, মানে যে কোনো লোকেশন দিয়ে আমরা দেখতে পাচ্ছি। প্লেসেস নিউ ইয়র্ক দিয়ে এখানে দেখা যাচ্ছে, এবং এটি ম্যাপও কিন্তু দেখা যাচ্ছে। তার মানে এই কিওয়ার্ডস কিন্তু এরা ব্যবহার করেছে দেখেই আমাদের সার্চের গুগলের এসইআরপি তে চলে আসছে। ওকে, তারপরে আমরা পরেরটা দেখি। এখন আমাদের লাস্টে চারটা। প্রথমটা কি, লেন্থ হিসাবে কয়ভাবে আমরা ভাগ করতে পারি। একটি হলো শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড কোনটা? যেটাতে যে কিওয়ার্ড 2 বা 3 ওয়ার্ডে হয়ে থাকে। তো শর্ট টেল কিওয়ার্ড কিন্তু আমরা সবাই জানি এগুলো সাধারণত 2 বা 3টা শব্দ দিয়ে গঠিত। শর্ট টেল কিওয়ার্ড কোনগুলো আমার সাথে বলেন? ছোট হয়, এবং কম্পিটিশন বেশি থাকে, এবং সার্চ ভলিউম বেশি। আমি বুঝাতে পেরেছি? শর্ট টেল কিওয়ার্ড গুলো কি হবে? কম্পিটিশন বেশি বেশি হবে, জেনারেল কিওয়ার্ড হবে, এবং সার্চ ভলিউম বেশি হবে। তো আমি একটু উদাহরণ দেই, তাহলে আরো ক্লিয়ার হবে। ধরেন ল্যাপটপ। ল্যাপটপ দিয়ে যদি সার্চ দেন বা রানিং শু দিয়ে সার্চ দেন, আমি কি লিখেছি? ল্যাপটপটা কিরকম হবে? সবার কি মনে হয় বলেন? আমি কি সার্চ দিয়ে বলেছি ল্যাপটপটা কেমন হবে? দামি হবে, কম দামি হবে, নাকি বাজেট হবে, নাকি কম বেশি দামি হবে? আমরা কিন্তু কিছু লেখিনি, তাই না? একই রকম রানিং শু। রানিং শু ছেলেদের জন্য, মেয়েদের জন্য, বুড়াদের জন্য, নাকি আহ, ছেলে মানুষদের, ইয়ে মানুষের জন্য আমরা কি লিখেছি? এগুলো কিন্তু আমরা লিখিনি। তো আমরা শর্ট টেল কিওয়ার্ড দিয়ে আমরা যে সার্চ রেজাল্ট পাবো, এটা কি কম পাবো নাকি বেশি পাবো? আপনাদের কি মনে হয়? সার্চ রেজাল্টে আমরা কি বেশি পাবো নাকি কম পাবো? কম্পিটিশন বেশি হবে নাকি কম হবে? আমরা যদি ল্যাপটপ দিয়ে সার্চ দেই, আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো সার্চ রেজাল্ট আসছে। ল্যাপটপ দিয়ে সার্চ দিলে অনেকগুলো সার্চ রেজাল্ট আসছে। আপনাদের মনোযোগ অনেক কমে গেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো আর কি সার্চ রেজাল্ট এসেছে। তারপরে হলো, ও, আমাদের এখনগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আমরা একটু দেখবো। লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড মানে কি? যখন আমরা এর মধ্যে কি দিব, বিশেষণ। কি বলেছি? একটি শর্ট টেলের মধ্যে বিশেষণ দিলে কি আসবে? লং টেল কিওয়ার্ড। এগুলো আরো কিছু নির্দিষ্ট কিওয়ার্ড, প্রায় অবশ্যই 3টি বা তার বেশি শব্দ নিয়ে গঠিত হয়। এগুলো সার্চ ইঞ্জিনে ভলিউম কম, কিন্তু প্রতিযোগিতাও কম, এবং আরো টার্গেটও বেশি হয়ে থাকে। ঠিক আছে? তো এগুলো কম্পিটিশন কম হয় এবং টার্গেটেড হয়ে থাকে। তো আমি উদাহরণ দিয়ে দেখি। যেমন বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্টস, তাহলে আমি কি বলেছি? বাজেট দিয়েছি, বেস্ট বাজেট, বাজেট বলেছি, আবার বেস্ট বলেছি। এই দুটো কিওয়ার্ড ব্যবহার করেছি, এর সাথে স্টুডেন্ট কিওয়ার্ডটি ব্যবহার করেছি। একইভাবে বেস্ট রানিং শু, রানিং শু বলেছি, তার মধ্যে আবার বেস্টও বলেছি, আবার বলেছি ফ্ল্যাট ফিট, মানে ফ্ল্যাট ফিটদের জন্য কোনটি বেটার হবে সেটা আমরা বলেছি। তো আমরা বেস্ট বাজেট ফর স্টুডেন্টস আমরা যদি দেখি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে 2024 এর কিছু স্কুলের জন্য আছে, অ্যাফোর্ডেবল ফরে। এখানে আরো অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, রেজিডে দেখতে পাচ্ছি, পিসি ম্যাকে দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে নেক্সট আমরা লেন্থের জন্য যেটা আমরা পাই, সাবগ্রুপ। সাবগ্রুপ মানে কি? আরো যখন আমরা ছোট করে নিয়ে আসি, সেটা হলো সাবগ্রুপ। মানে নির্দিষ্ট গ্রুপ হিসাবে যখন আমরা ভাগ করি, সেটা হলো সাব। এই ধরনের ক্যাটাগরি নির্দিষ্ট গ্রুপকে বা নিশ ক্যাটাগরিকে টার্গেট করে ব্রড টার্গেটের মধ্যে আর কি রাখে। যেরকম ল্যাপটপের ব্রড ক্যাটাগরির মধ্যে কিছু সাব গ্রুপ এর মধ্যে যখন আমরা সার্চ করি, যেমন গেমিং ল্যাপটপ আন্ডার 1 লাখ টাকা, এরকম দিয়ে আমরা যদি সার্চ করি, তার মানে কি? গেমিং ল্যাপটপ আন্ডার 1 লাখ টাকা দিয়ে যদি সার্চ করি, তার মানে কি? 1 লাখ টাকার মধ্যে গেমিং ল্যাপটপ খুবই রেয়ার কেস। তার মানে আমরা এরকম কিছু ল্যাপটপ খুঁজতে যাচ্ছি যেটা
খুবই খুবই কম। একই রকম ট্রেইল রানিং শু ফর ওমেন, ট্রেইল রানিং শু আমরা খুঁজতে যাচ্ছি, সেটাও আবার মেয়েদের জন্য। তার মানে খুবই সার্চ ক্যাটাগরি আমাদের খুবই কম হবে। তো আমরা যদি সার্চ দিয়ে দেখি, আমরা দেখতে পাচ্ছি যে 2024-এর কিছু আছে, একই রকম রেজিটের কিছু আছে, আর কিছু ভিডিওস আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা এভাবে করে সাব গ্রুপ করেও কিন্তু আমরা টার্গেট করতে পারি। লাস্টে আমাদের শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড। শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড গুলো কি? শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড হলো যেটা কিছু কিছু সময়ের জন্য, কিছু কিছু সময়ের জন্য সবার মুখে মুখে থাকে, পরে আবার চলে যায়। ঠিক আছে, যেমন আমি লিখে রাখছি, এই ধরনের কিছু কিওয়ার্ড কিছু সময় যখন প্রাসঙ্গিক থাকে বা ট্রেন্ডে থাকে, কিন্তু পরবর্তীতে মিশে যায় এবং মানুষ ভুলে যায়, এগুলো দ্রুত ট্রাফিকের জন্য ব্যবহার হয়ে থাকে। তো আপনারা বলেন তো কিরকম হতে পারে এইগুলো? কিছু আপনারা চ্যাটে লেখেন যে কিরকম কিওয়ার্ড গুলো হতে পারে, যেটা যেগুলোর কিওয়ার্ড আমরা বেশিরভাগ ব্যবহার করি শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড হিসেবে। আপনাদের একটু হিন্ট গুলো দেন। বেশ বাজি। হ্যাঁ, এটা ভেরি গুড, ফেরদৌস ভাইয়া ধরতে পেরেছে। এটা একটা ভেরি গুড ফ্রেশ শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড। আর বাকিরা কি আমি এখনই বললাম না? ফেরদৌস ভাইয়া ঠিক ধরেছেন। আর বাকিরা বলেন, ভালো খারাপ যাই হোক বলেন। এই ধরনের কিওয়ার্ড গুলো কিছু সময়ের জন্য প্রাসঙ্গিক থাকে, কোনো ইভেন্টের কারণে বা ট্রেন্ডের কারণে, ভাইরাল ডায়লগ। ঠিক আছে ভাই, আপনি তাও চলবে। বাকিরা বলেন, যাই আছে তাই বলেন। ট্রেন্ডের কারণে বা ইভেন্টের কারণে বলা যায়, ভাইরাল ডায়লগ দিয়েও কিছু কিছু আসে, দেওয়া যায়। বাকিরা বলেন। আর কারো কিছু মাথায় আসছে না? আমাদের কিন্তু সামনে কয়েকদিন পরে কিন্তু একটি ইভেন্ট আসবে, যেমন বৈশাখী মেলা, তাই না? বৈশাখী ট্রেন্ডের জন্য কি আমরা অনেক কিছু সেল সেল দেওয়া যায় না? কাপল ট্রেন্ড কি আমরা দেখিনি? কয়েকদিন পরেই কিন্তু আমরা ফেসবুকে দেখতে পারবো যে ম্যাচিং কাপল, নাকি দেখতে পারবো না? ম্যাচিং কাপল ড্রেস নাকি আমরা দেখতে পারবো না? যারা আমাদের মধ্যে কাপলরা আছে তারা দেখবো যে ছেলে মেয়ে একসাথে সেম কাপল ড্রেস পরে কাপল ড্রেস কিনবে। তো এটা কি হবে আমাদের? বৈশাখী, বৈশাখী অফার, তাই না? কি হবে এটা? বৈশাখী অফার। তো এটা কি, এটা ইভেন্টের কারণে? কারণ বৈশাখী অফার কি শুধুমাত্র 14 এপ্রিলের জন্য না, নাকি আরো সময়ের জন্য? 15 এপ্রিল কি এটা চলবে আপনার মনে হয়? 15 এপ্রিল চলবে চলবে। তার মানে কি এটি সীমিত সময়ের জন্য হয়, তারপরে কিন্তু চলে যায়। তাহলে আমরা কি শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড বুঝতে পেরেছি? আমি একটি উদাহরণও দিয়ে দিয়েছি। যেমন ধরেন, ল্যাপটপ ডিলস ইন ঈদ ডে 2025 ইন বাংলাদেশ, অথবা রিউ রানিং শু ইন ডিলস অন ঈদ 2025 ইন বাংলাদেশ। তো আমরা যদি ল্যাপটপ ডিলস ইন ঈদ ডে 2025 দিয়ে যদি সার্চ দেই, এইটুকু দিয়ে সার্চ দিলেই আর কি আমাদের আসলটা হলো এটা, এটা না, এটাই হলো আসল। এটা যদি না দিই তাহলে পাকিস্তান চলে যায়। তো আমরা এই জন্য এটা দিয়ে আর কি সার্চ দিব। তো আমি এটা দিয়ে সার্চ দিয়েছি। তো আমরা এই দেখতে পাচ্ছি এমসি সলিউশনে আছে, স্টার টেকে আছে, এবং গেমিং মেনিয়াতে কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা বুঝতে পেরেছি কি, আমরা কিন্তু ক্লিয়ার বুঝতে পেরেছি যে শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ডটা কি। নেক্সট হলো লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড। তো লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ডটা কি? এমন কিছু কিওয়ার্ড যেটা আজীবন থাকে। এমন কিছু কিওয়ার্ড কি আমরা পেয়েছি কখনো, যেটা একবার ব্যবহার করার পরে আর কখনো শেষ হয় না? এ ধরনের কিওয়ার্ড দীর্ঘ সময় ধরে প্রাসঙ্গিক থাকে এবং সারা জীবন ট্রেন্ডে থাকে, ধারাবাহিক ট্রেন্ডে থাকে, এবং এটি কোনো সিজনের সাথে প্রাসঙ্গিক হয় না। বেস্ট ফোন ফর গেমিং, হ্যাঁ এটাও বলা যায়, কিন্তু আরো বেটার আছে। যেমন আমরা মনে করেন
যদি আমরা সার্চ দেই যে হাউ টু চুজ এ ল্যাপটপ, ফেরদৌস ভাইয়া বলেন, এইটা দিয়ে যদি আপনি পোস্ট করেন, মানুষ কি অলওয়েজ সার্চ দিবে ফেরদৌস ভাইয়া? অলওয়েজ কিন্তু এটা দিয়ে সার্চ দিবে। হাউ টু চুজ দ্য রাইট রানিং শুজ, এটার দিয়ে কি মানুষ সার্চ দিবে? অলওয়েজ কিন্তু সার্চ দিবে। তো এইগুলো অলওয়েজ ট্রেন্ডে থাকে। এইগুলো কি? এগুলো হলো লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড। হাউ টু, হাউ টু ডু ইট, এগুলো আমাদের এভারগ্রিন ফ্রেশ কিওয়ার্ড। তো আমি যদি এটাতে সার্চ দেই হাউ টু চুজ দ্য ল্যাপটপ, তো দেখবো যে ওয়ার্ডে একবার দিয়েছিল, ওইটা এখনো আছে, বেজ বাইও একটা আছে, এবং মাইক্রোসফটেও একটা সে একবার দিয়েছিল, এটা কিন্তু এখনো চলছে। তো আমরা কিন্তু অলরেডি অনেকগুলো পড়েছি, অনেকটুকু বুঝেছি। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলেন, স্যার আমি বুঝতে পারিনি, আমি আপনাকে আনসার দিয়ে দিই। আমি চেষ্টা করেছি যতটা পারি। এগুলো আমি বারবার বলেছি, এগুলো কিন্তু আমাদের প্রাসঙ্গিক এক্সট্রা ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে? এসিওর জন্য এক্সট্রা ক্যারেক্টারিস্টিক্স। মেইন ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমি প্রথম দিকে বলেছি কি, ডিএটা লাগে, তারপরে কিওয়ার্ড লাগে, এবং ব্যাকলিংকটা হলো মেইন। তারপরে এগুলো আমাদের, বাকিগুলো হলো এক্সট্রা। ওকে? তো কারো কোনো কোশ্চেন আছে? ওকে, কারো কোনো কোশ্চেন আমি পাচ্ছি না, সবাই চুপচাপ। তো অবশ্যই কিন্তু নেক্সট ক্লাসে আমাদের পরীক্ষা হবে ঠিক 7টার দিকে। আপনি আমাদের গ্রুপে গিয়ে ঠিক 7টার দিকে আপনি দেখবেন যে লিংক পেয়ে গেছেন। ওকে? তাহলে সবাই ভালো থাকেন, আজকের জন্য এটুকুই। টোটাল 13টা ক্লাস নিয়ে পরীক্ষা হবে। জি, ওয়াহিদুজ্জামান ভাইয়া বলেন। আদাব। দাদা ভালো আছেন? জি, আছি মোটামুটি। জি, ওই আমি সেই আপনার আমার সেই লিঙ্কডইন আইডিটা রেস্ট্রিক্টেড হয়ে গেছিল। তা পরবর্তীতে ওদের যেই আমাদের সেই টিউটরে সেই আগে সিস্টেমেই দিছিলাম স্যার, কিন্তু কোনো কাজ হয়নি। ওরা তো কোনো কিছু নিচ্ছে না, এবং ওরা ওই নিচ্ছে স্টপ, না বলতে? ল্যাপটপে দেখলে ওরা বলছে যে ভেরিফিকেশনের জন্য কাগজপত্র দেওয়ার কথা বলছে মোবাইল দিয়ে। কিন্তু হ্যাঁ, মোবাইলের দিয়ে দেখার পরে মোবাইলের ভিতরে যে সিস্টেমে দেই আইডি কার্ডগুলো সাবমিট করা যা আগে ছিল, ওরা বলছে যে অলরেডি সাবমিটেড ইওর। অলরেডি সাবমিটে যদি লেখা থাকে, আপনি সাবমিট করেছেন ভাই আগে? জি জি, আগে একবার তো তাহ- করে তাহলে ওই দিচ্ছিল, যে যেটা পরে আবার বলেছি, ইমেল আপনি বলে দিয়েছিলেন, ওইভাবে করার পরে ঠিক করে দিয়েছিল। পরবর্তীতে 1 মাস পরে আবার বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তাহলে আবার দিতে হবে। দিছি অলরেডি দুই তিন হ্যাঁ, দিন তাহলে থেকে আপনার ডেস্কটপ জ্বালাতন আবার, করতেছি, আবার হচ্ছে টুইটারে গিয়ে আবার মেসেজ দিতে হবে। ওদের জ্বালাতন করতেছি যে সপ্তাহে হ্যাঁ, 2 দিন 3 দিন হ্যাঁ, থেকে হ্যাঁ। দিচ্ছে না। তাহলে আবার আপনার যেহেতু একই কথাই লিখছে, আপনার ওই যে প্রথমে একবার আপনি তো দেখেছেন যে গুগলে নতুন কোনো মেসেজ দেয়নি, তাই না? না না, আমি প্রতিদিন চেক করতেছি হ্যাঁ, 2 বার করে। তার মানে ওই টুইটারে ওনাদেরকে জ্বালাতনই করতে হবে যে পর্যন্ত আপনাকে না দেখে। ঠিক আছে? কিন্তু ওখানে কাজের টুইটারে, অফার টুইটারে। আসছিল, আমার অনেক কাজের অফার আসতেছিল স্যার। জি। ওখানে জব অ্যালার্ট থেকে অনেক কাজের অফার আসতেছিল আর কি, ওই যে এটা, না, বুঝতে LinkedIn থেকে। বুঝতে পেরেছি, আপনাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে, আবার আপনাকে ইয়ে এবং কাজের অফারও অলরেডি দিচ্ছে। কানেকশন, নেটওয়ার্কিং কানেকশন তো আমাদের 40 জন ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে। এটা বুঝতে পেরেছি, তাহলে আপনার ওটা তো আগে দিচ্ছিল, এখন তো দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এবং সাবস্ক্রাইবার 700-র বেশি হয়ে গেছে। না, বুঝতে পেরেছি, আগে দিচ্ছিল, এখন তো অফ আছে। হ্যাঁ, এখন ওরা স্টপ করে রাখছে, আমি হ্যাঁ, অনেক হ্যাঁ, জ্বালাতন হ্যাঁ, করতেছি, কিন্তু হ্যাঁ, তারপরে হ্যাঁ। ওটা ওনাদেরকে জ্বালায় জ্বালায় আর কি ইয়ে করতে হবে, প্রতিদিন একবার করে নক দিয়ে, যাতে আপনারটা ইয়ে করে। আর আর অন্য কোনো হেল্প করা যায়, অন্য কোনো সিস্টেমে কি স্যার করা যায় এটা, না, মানে অন্য কোনো ঠিক আছে। সিস্টেমে কোনো উপায় নেই, অন্য কোনো সিস্টেমই নেই, না, আমি ওরা অবশ্যই এটা রাখে নাই। দেখছিলাম, ওই যে চ্যাট জিপিটিতে দিছিলাম, সার্চ দিছিলাম, ওরা তো অনেকগুলা তথ্য দিল আর কি। ওই তথ্য দিয়ে কোনো লাভ নেই তো। তথ্যতে কি বলবে? ওরা অনেক কথাই বলবে। কি বলবে? কিছু তো শুধু বলবে আপনাকে মেল করতে, জি সর্বোচ্চ। জি জি মেল জি। করে আপনি কোনো রিপ্লাই পাবেন না।
আচ্ছা আচ্ছা। তাহলে আপনার ওই যে টুইটারে এটা বেস্ট অপশন আর জি, কি। একটাই অপশন, বেস্ট অপশন না, অনলি ওয়ান অপশন। ও, আচ্ছা না, চ্যাট জিপিটি অনেকগুলো দেখাইছে তো সেজন্য আর কি। যে আমি বললাম তো, অনলি ওয়ান অপশন হলো আপনার ইয়ে করা, কারণ ওনারা তখন আপনাকে রিপ্লাই দিবে যে আমাদের এখান থেকে আপনাকে মেসেজ দিয়েছে। হুম। আরেকটা বিষয় হলো যে এই যে ডিজিটাল মার্কেটিং যে ক্লাসগুলা, এই আসলে এই ওয়ার্ডগুলা এই শব্দগুলা আননোন তো, এগুলা আসলে বুঝতে অনেক কঠিন হচ্ছে আর কি। চেষ্টা করতেছি আল্লাহ ভরসায়। যে আমি তো যতটা পারি সোজা করে দেওয়ার চেষ্টা করি আর কি। কারণ এইসব ওয়ার্ডগুলা বা এইসব শব্দগুলা নেট সম্পর্কে আসলে আগে থেকেই অবগত ছিলাম না আর কি এই বিষয়ে, সেজন্য একটু কঠিন মনে হচ্ছে আর কি। যে আমি তো চেষ্টা করি যাতে আপনাদের না, জন্য আপনার ইজি হয়। আপনার দিক থেকে 100% ঠিক আছে, আমি আপনার উপরে সন্তুষ্ট আর কি। আপনার বোঝানোর জন্য অনেক মানে অনেক চেষ্টা করতেছেন, এটাও আমি বুঝতেছি। কিন্তু সমস্যা হলো আমাদের ব্রেনটের ভিতরে আসলে ঢুকতেছে না আর কি। ওকে ভাই, ওকে, ঠিক থ্যাংক। আছে। ওকে। আচ্ছা। হ্যাঁ, ফের হ্যাঁ, সুলতান আপু বলেন। আনমিউট করেছি সুলতান আপু। হ্যাঁ, আলী ভাইয়া বলেন। সুলতান আপু আপনাকে আনমিউট করেছি, আলী ভাইয়া আনমিউট করেছি। হ্যালো আদাব ভাইয়া। জি বলেন। ভাইয়া আমার কোশ্চেন হচ্ছে, এ, আপনি ওই যে ফেসবুক মার্কেটিং ক্লাসে আপনি যেটা বলছিলেন যে আহ, কোনো একটা পোস্ট শেয়ারের ক্ষেত্রে আমরা আমরা ধরেন যে একটা অ্যাকাউন্ট থেকে 15টা শেয়ার দিতে পারি আর কি। পাঁচটা, মানে আপনি যদি পাঁচ থেকে পাঁচটা বেটার, পাঁচটা বেশি আচ্ছা, না করে বেটার। ধরে নিলাম 5টাই বেটার। হুম। মানে আমরা ধরেন যে একটা অ্যাকাউন্ট থেকে তো দিয়ে কাজ হবে না। ধরেন যে আমরা 15টা বা 10টা বা 20টা এরকম অ্যাকাউন্ট তৈরি করলাম। হ্যাঁ, এখন ধরেন আমি একই নেটওয়ার্ক থেকে ওটা কোনো সমস্যা একই হবে না। পোস্ট বারবার শেয়ার করতেছি, সেক্ষেত্রে কি ফেসবুক অথবা ফেসবুক কি আমার মানে কোনো রকম প্রবলেম করতে পারে কি না? আপনি যদি আপনি যদি বানাতে পারেন 15টা অ্যাকাউন্ট, জি জি। তাহলে সমস্যা নেই। মানে 15টা অ্যাকাউন্ট ধরেন মানে ইমেল দিয়ে তৈরি করা যাবে না? যে আপনি সিমের কথা বলছিলেন, হ্যাঁ হ্যাঁ, বানানো যাবে। ইমেল আলাদা দিয়ে আলাদা সিম বানাবো? দিয়ে। হ্যাঁ, ইমেল এবং আলাদা সিম লাগবে, তাহলেই হবে। ও, আলাদা সিম আবশ্যক? এখন দেয় না, এক সিমে দেয় না, ও করা যায় না। আচ্ছা আচ্ছা, যায় না। মানে এখন আমি বলছিলাম কি যে আমার এক ভাই ওই ইউটিউবিং করে, তো ও বলতেছে যে মানে ওই একই নেটওয়ার্ক থেকে শেয়ার করলে নাকি কোনো সমস্যা করে আর কি। একই নেটওয়ার্ক থেকে আপনার ক্রিয়েট করতে গিয়ে তখন আর কি ইয়ে করে দেয়, ব্লক করে দেয়। ব্লক করে দেয়? মানে আপনার ক্রিয়েট করতে দেয় না। আমি কি বলেছি? যদি ক্রিয়েট করতে পারেন, আমি কি বলেছি, যদি ক্রিয়েট করতে পারেন তাহলে সমস্যা হবে না। পারলে আপনাকে ভালো। ক্রিয়েট করতে হবে, হ্যাঁ আগে তো ক্রিয়েট করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি তো বলেছি দেখতে আগে হবে আর ক্রিয়েট কি। করতে হবে, ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করতে পারলে আপনি বানাতে পারবেন, বাকিটা আপনি পারবেন। আপনার হুম। আগে 15টা অ্যাকাউন্ট করতে হবে। জি জি। একবার করতে পারলে আর কোনো সমস্যা নেই। আচ্ছা, ইউটিউবের ক্ষেত্রেও একই নাকি? ইউটিউবের ক্ষেত্রে বুঝিনি। মানে ধরেন যে আমরা ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে যেমন শেয়ার করতেছি, এরকম কি ইউটিউবের ক্ষেত্রেও? ধরেন যে আপনি ইউটিউবের একটা আপনার পোস্ট ফেসবুকে, জি আপনি ফেসবুকে আপনার ইউটিউবে মার্কেটিং করতে পারবেন ফেসবুকের থেকে। লিংক দিলাম। হ্যাঁ, ওইটাই মার্কেটিং করতে পারবেন আর কি। ওকে, বুঝতে পারছি ভাইয়া, ধন্যবাদ। ওকে। আহ, মুকুল মিয়া আপনি কি চান? আমি তো অলরেডি ক্লাসে বলেছি। মুকুল মিয়া ভাইয়া বলেন। না, ফেরদৌস ভাইয়া অলরেডি একটা অ্যাকাউন্ট থাকলে আর অ্যাকাউন্ট করা যাবে না। ওয়েট করেন ফেরদৌস ভাইয়া, আমাদের ফাইবার ক্লাসের জন্য। এসিওর পরেই ফাইবারের ক্লাস। জাহির হোসেন ভাইয়া বলেন। আর
আর হ্যালো। জি। হ্যালো। মুকুল মিয়া, মুকুল একজন একজন করে বলেন। একাধিক আইডি করার সুবিধাটা কি, আমি এটা একটু জানতে চাইছি। কোন আইডি করার? মানে যে ফেসবুক হোক বা এই যে লিঙ্কডইন আইডি হোক, লিঙ্কডইন। একজন হ্যাঁ লিঙ্কডইন আইডি। এক মিনিট। তাহলে আজকের জন্য এটুকুই। আহ, সুলতানা, ফারিহা সুলতানা আপু, আপনি একটা ইয়ারফোন নিয়ে এসেন, নেক্সট ক্লাসে আপনার আমি কথা তাহলে শুনতে পারবো। তাহলে আজকে এইটুকুই, গুড নাইট।